বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ। দর্শক, এসব তরুণ শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এসব তরুণ অভিজ্ঞতার মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক, রোড টু পার্লামেন্ট, সাথে আছে হিমাদ্রি রাহা। আজকে আমরা আলোচনা করব লালমনিরহাট জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। কিন্তু আলোচনায় যাবার আগে বিগত দিনগুলোতে 1991 থেকে 2008 যে 4টি সংসদীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা সেখানকার বিগত দিনের পরিসংখ্যানগুলো একটু দেখে আসব। দর্শক, নির্বাচনী বছর 1991 সালে সংসদীয় আসন ছিল লালমনিরহাট 1। সেখান থেকে জয়নাল আবেদিন সরকার 37,203 ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি পেয়েছিলেন 34,384 ভোট। বেশ কিছু বলা যায় খুব একটা বেশি ভোটের ব্যবধান ছিল না, মাত্র 3,000 ভোটের ব্যবধান। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, 1996 লালমনিরহাট 1, সেখান থেকে আবারও জয়নাল আবেদিন সরকার, তিনি 58,478 ভোট পেয়ে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিগত বার যিনি ছিলেন মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি 53,189 ভোট পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক থেকে। এবারে খুব একটা পার্থক্য ছিল না, 5,000 ভোটের পার্থক্য ছিল সেবার। 2001 সালের দিকে যদি তাকায়, সেখান থেকে এবার মোহাম্মদ মোতাহার হোসেন, বিগত 2 নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন, তিনি এবার সেখান থেকে 78,116 ভোট পেয়ে তিনি সেখান থেকে নৌকা প্রতীকে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আবু হেনা এরশাদ, জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 48,907 ভোট তিনি সেখান থেকে প্রায় দ্বিগুণের ভোটের একটু ব্যবধান ছিল। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2008-এর দিকে যদি তাকায়, লালমনিরহাট 1, সেখান থেকে আবারও মোহাম্মদ মোতাহার হোসেন, তিনি নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে 1,42,340 ভোট পেয়ে সেখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হাবিবুর রহমান, জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা থেকে 74,219 ভোট। আমরা লালমনিরহাট 2 আসনের দিকে যদি তাকাই, লালমনিরহাট 2 আসন 1991 সালের ফলাফল যদি দেখি, মুজিবুর রহমান, তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে সেখান থেকে 51,755 ভোট তিনি সেখান থেকে পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শামসুল ইসলাম, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 42,413 ভোট তিনি সেখান থেকে পেয়েছিলেন। প্রায় 9,000 ভোটের ব্যবধান আমরা সেখানে দেখতে পাচ্ছি সে বছর। 1996 সালের দিকে যদি আমরা একটু তাকাই, 1996 সালে লালমনিরহাট 2 আসন থেকে আবারও মুজিবুর রহমান, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 57,804 ভোট পেয়ে সেখান থেকে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নুরুজ্জামান আহমেদ, তিনি 49,683 ভোট পান। আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোটের ব্যবধান ছিল প্রায় 8,000-এর মতো। আমরা নির্বাচনী বছর 2001-এর দিকে যদি তাকাই, লালমনিরহাট 2 আসন থেকে সেখান থেকে আবারও মুজিবুর রহমান, তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে সেখান থেকে 60,468 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিগত দিনে যিনি নুরুজ্জামান আহমেদ প্রতীকে ছিল, তিনি সেবার স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সেখান থেকে, তিনি 57,265 ভোট সেখান থেকে পান। মাত্র 3,000 ভোটের ব্যবধান সেখানে ছিল। আমরা নির্বাচনী বছর 2008 লালমনিরহাট 2, সেখান থেকে আবারও মুজিবুর রহমান, টানা 4 বার তিনি সেখান থেকে নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে 1,61,678 ভোট তিনি সেখান থেকে পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সালেউদ্দিন হেলাল, তিনি বিএনপি থেকে 61,219 ভোট সেখান থেকে পায়। আমরা লালমনিরহাট 3 যে সংসদীয় আসন আছে, সেটি 1991 সালের পরিসংখ্যান যদি দেখি, সেখান থেকে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 31,205 ভোট পেয়ে রিয়াজউদ্দিন আহমেদ সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আবুল হোসেন, তিনি 25,356 ভোট পান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, 1996 সালে গোলাম মোহাম্মদ কাদের, জিএম কাদের, তিনি সেখান থেকে জাতীয় পার্টির যিনি প্রেসিডিয়াম সদস্য, তিনি লাঙ্গল প্রতীকে তিনি 39,755 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আসাদুল হাবিব দুলু, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে 36,881 ভোট সেখান থেকে পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, এবার কিন্তু আসাদুল হাবিব দুলু, তিনি গতবার যিনি পরাজিত হয়েছিলেন, এবার তিনি সেখান থেকে ধানের শেষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। 63,359 ভোট তিনি সেখান থেকে পান। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইঞ্জিনিয়ার আবু সাইদ দুলাল, তিনি 42,912 ভোট পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক থেকে। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008-এর দিকে যদি তাকাই, লালমনিরহাট 3 আসন থেকে আবারও সেখান থেকে জিএম কাদের, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 98,217 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিগত দিনের যিনি সংসদ সদস্য ছিল আসাদুল হাবিব দুলু, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন।
দর্শক, আমরা পরিসংখ্যানগুলো দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আপনাদেরকে। বিগত দিনগুলো পরিসংখ্যান দেখছিলেন, যেখানে আমরা দেখছিলাম যে জাতীয় পার্টির একটা একছত্র আধিপত্য ছিল, বিএনপি পরবর্তীতে সেখানে 2টি আসনে 2বার জয়লাভ করার সুযোগ পাই। আমরা এগুলো নিয়ে আরো বিশদ আলোচনা করব, কিন্তু তার আগে এই সংসদীয় আসনগুলো থেকে রাজনৈতিক দল যারা আছে বা যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের মনোনীত প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা প্রতিশ্রুতিগুলো একটু জেনে নেব। আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা হলো বেকার সমস্যা। শিক্ষিত ছেলে পেলে বেকার অবস্থায় আছে। আমরা তাদের কর্মসংস্থানের জন্য তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আন্দোলন করছি। এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এছাড়া আমরা হাতীবান্ধা শহরটাকে একটা মডেল টাউন হিসেবে করতে চাই এবং পাটগ্রামকেও আমরা মডেল টাউন হিসেবে করতে চাই। হাতীবান্ধা একটা বাইপাস খুবই দরকার। আমরা সেই বাইপাস ইনশাআল্লাহ করার উদ্যোগ নেব, হাতীবান্ধাটাকে পৌরসভায় উন্নীত করে। আমি ঘোষণা করেছি যে হাতীবান্ধা পাটগ্রামে আমি নির্বাচিত হলে কোনো সনাতন ধর্মাবলীদের পূজা উৎসবে কোনো পুলিশ পাহারার প্রয়োজন হবে না। আমরা একটি নিরাপত্তার আসন হাতীবান্ধা পাটগ্রামে বাংলাদেশের মানচিত্রে আমরা তুলে ধরতে সক্ষম হব ইনশাআল্লাহ। যে আসনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে আমরা হাতীবান্ধা পাটগ্রামকে গড়ার জন্য, বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য আমরা কাজ করব। আমি বলেছি তুরস্ক জাপান সরকারের আদলে আমার হাতীবান্ধা পাটগ্রামের জনগণ 5 লক্ষ জনগণের বসবাস, তাদের জন্য আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিব। আমি সেটাও নির্বাচনের আগেই ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে আমরা এটা উদ্বোধন করে দেখাই দিব। আমি নির্বাচিত হলে আমি বলেছি হাতীবান্ধা পাটগ্রামের 20টি ইউনিয়ন, 1টি পৌরসভার প্রতিটা ইউনিয়নের সবথেকে যে বড় বাজারটি রয়েছে সেই বাজারে আমি কত টাকা সংসদ থেকে এসেছে 56 ইঞ্চি ডিজিটাল স্মার্ট টিভি লাগাবো, কত টাকা সংসদ থেকে এসেছে প্রতিটি টাকার হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেব। তরুণ গোষ্ঠীকে নিয়ে আমার যেটি ভাবনা সেটি হলো তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বিদেশে প্রেরণ করে বিদেশ থেকে আপনার রেমিটেন্স নিয়ে এসে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে স্বাবলম্বী করে এই দেশে আমরা শিল্প কলকারখানা, আমার এই নির্বাচনী এলাকায় কলকারখানা করে সেই তরুণ গোষ্ঠীকে যেন সেই শিল্প কলকারখানায় কাজে লাগিয়ে এই এলাকাকে যেন আপনার অর্থনৈতিকভাবে আপনার শক্তিশালী করতে পারি, এটি আমার লক্ষ্য। নতুন ভোটারদেরকে আমরা আহ্বান জানাই যে এই অঞ্চলে 1.5 লক্ষ এখন যুবক রয়েছে, তরুণ রয়েছে। এই 1.5 লক্ষ যুবকের 3 লক্ষ হাত আছে। আমরা এই 3 লক্ষ হাতকে কাজের হাত বানাতে চাই। আগামী দিনে তরুণদেরকে আমরা নেতৃত্বে আনতে চাই। এই সমাজের সকল স্তরে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি সহ সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে তরুণদেরকে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক একটা তরুণ সমাজ গড়ে তোলে আদিতমারি কালীগঞ্জকে আমরা নতুন করে গড়ি। আমি যে সাড়া পাচ্ছি এটা এক কথায় অভাবনীয়। এখন আপনি জানেন যে যেই নির্বাচন করুক সেইভাবে তার নির্বাচনে জয়লাভের সম্ভাবনা অনেক বেশি। তো সেরকম মানে দৃষ্টিকোণ একজন প্রার্থী হিসেবে থাকতে পারে, বাট আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত স্বস্তি এবং এর মধ্যে আছি, আশাবাদের মধ্যে আছে যে আদিতমারি কালীগঞ্জের মানুষ হয়তোবা আমাকে ভবিষ্যতে নির্বাচিত করবেন। আমি ভোটটাকে আসলে খেলা হিসেবে দেখতে চাই না, আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাই। প্রত্যেকটি দলের একটা নির্বাচনী কর্মসূচি থাকবে, ইশতেহার থাকবে। জনগণ যদি তাদেরকে গ্রহণ করে আমরা স্বাগত জানাবো। আর আমি মনে করি যে দল হিসেবে কেউই ছোট না, সব দলেই জনভিত্তি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে। এটি নির্ভর করবে ভোটারদের কাছে যে কাকে পছন্দ করবে, নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী হিসেবে কাকে পছন্দ করবে, পাশাপাশি দলকে কারা পছন্দ করবে। দল এবং প্রার্থীর সমন্বয়ে আমার মনে হয় ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে। দর্শক, আমরা শুনছিলাম সেখানকার লালমনিরহাট 1, 2, 3 আসনের যারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থী যারা আছে তাদের নির্বাচনী ভাবনা। এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাবলু। ফিরোজ হায়দার লাবলু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে প্রথমে যে বিষয়টা আমরা জানতে চাই সেটা হচ্ছে, আমরা বিগত দিনে নির্বাচনী পরিসংখ্যানগুলো যেখানে দেখেছি সেখানে 2বার আমরা দাঁড়িপাল্লাকে প্রতিদ্বন্দ্বিতায় দেখেছি। আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হচ্ছে, পরিবর্তিত প্রেক্ষাপট, এবার বলা যায় জাতীয় পার্টি দ্বিধান্বিত নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আওয়ামী লীগ মাঠে নেই, প্রধান প্রতিদ্বন্দ্বী আপনাদের বিএনপি, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া অন্যতম সেখানে সৃষ্টি করা একটি দল জেএনসিপি, তারাও আছে। সব মিলিয়ে ভোটের মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসির দর্শক শ্রোতাবৃন্দকে। আপনি জানেন যে বিগত নির্বাচনগুলো আপনি যে পরিসংখ্যান দিয়েছেন, সর্বশেষ 2001 সাল, এই 2001 সালের নির্বাচনটা হয়েছিল জোটবদ্ধভাবে। লালমনিরহাট জেলায়
3টি আসনের মধ্যে একটি আসন লালমনিরহাট 1, এই আসনে জামাত ইসলামী নির্বাচন করেছিল। বাকি যে 2টি আসন, এই 2টি আসনে আমাদের তৎকালীন জোটের সঙ্গে বিএনপি নির্বাচন করেছিল। পূর্বের যে পরিসংখ্যানগুলো আপনি দিলেন, জুলাই বিপ্লবের পর, বিগত 24 সালের 5ই আগস্টে জুলাই বিপ্লবের পর এই পরিসংখ্যান মানুষের হৃদয়ে পরিবর্তিত হয়েছে। মানুষ পূর্বের যে শাসন ক্ষমতাগুলো ছিল, আপনি জানেন বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 3টি দলই মূলত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। লালমনিরহাট জেলার আলোচনা যদি করি আমরা, 3টি দলে লালমনিরহাট জেলার তরুণদের, বেকারদের কাজের ক্ষেত্রে, আমাদের এখানে নারীদের পুনর্বাসনের ক্ষেত্রে, চিকিৎসা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে, আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মিনিমাম ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে তাদের ভূমিকাটা খুব বেশি উল্লেখযোগ্য নয়। ফলশ্রুতিতে মানুষ এখন নতুন চিন্তা করতেছে। এবং আপনি জানেন যে বাংলাদেশের আর একটি মৌলিক সমস্যা যেটা দুর্নীতি, সেটা লালমনিরহাটেও এটি মুক্ত নয়। এই দুর্নীতি মুক্ত সমাজ, তরুণদের কর্মসংস্থান, নারীদের কর্মসংস্থান সহ পুনর্বাসন, ছাত্রছাত্রীদের সহযোগিতা, হাসপাতালে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ এবং ডাক্তার নিশ্চিত করা, এই দিক থেকে মানুষের মনে এখন নতুন ভাবনা যে আসলে পূর্বের 3টি দলেই তারা মোটামুটি এই কাজগুলো করতে পারেনি। মানুষের এখন চিন্তা চেতনা যে জামাত ইসলামীকে একটাবার তারা ক্ষমতায় দেখতে চায়। ইতিপূর্বে আপনি জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিলেন, তারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন, তারা সততার সহিত এই দায়িত্ব পালন করেছিলেন। এই কারণে দুর্নীতির ক্ষেত্রে জামাতকে মানুষ মনে করেছে জামাত ইসলামী রাষ্ট্রীয় দায়িত্বে আসলে তুলনামূলক দুর্নীতি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তরুণদেরকে জাগিয়েছি, তাদেরকে জানিয়েছি, বিশেষ করে আমাদের এখানে যে যুবক যুবতী রয়েছে তাদেরকে টেকনিক্যাল জ্ঞান দিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তোলে বিদেশে রেমিটেন্স আহরণের ক্ষেত্রে আমরা সহযোগিতা দেব মর্মে জানিয়েছি। বিশেষ করে আমিও একটা নির্বাচনী এলাকায় রয়েছি, আদিতমারি কালীগঞ্জ, এই এলাকায় প্রায় 4,26,000 ভোটার। এইখানে আমরা চিন্তা করেছি, আমাদের আইডিয়া দিয়েছি, আমরা পরিকল্পনা নিয়েছি কমপক্ষে 2% তরুণকে আমরা রেমিটেন্সের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে আসবো। যারা বিদেশে দক্ষ হয়ে যাওয়ার মতো তারা সেখানে যাবে, অথবা দেশে থেকেও আমরা ফ্রিল্যান্সিং শিখিয়ে বাসায় থেকে রেমিটেন্স আহরণ করা সম্ভব। সুতরাং আমরা মনে করি যে পূর্বের যে কোনো পরিসংখ্যান আগামী নির্বাচনে বিশেষ করে তরুণ সমাজ এবং সাধারণ মানুষের পরিবর্তন নিয়ে আসবে। এবং আগামী দিনে লালমনিরহাট জেলার 3টি আসনেই বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা বিজয়ের জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে, ভোটদানের জন্য মানুষ উন্মুখ হয়ে রয়েছে। সবাই পরিবর্তন চায়, পূর্বের সবাইকে দেখা শেষ হয়েছে, সকলের হৃদয়ে একটি আকুতি। আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি, একেবারে বাড়িতে যাচ্ছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, হাট বাজার সহ সকল জায়গায় নারীদের মনেও এবং সকল পেশা শ্রেণীর মানুষের মনে একটি কথা, অর্থাৎ সবার কাছে আপনারা পৌঁছানোর চেষ্টা করছেন। আপনার কাছে আমার সবশেষ আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে জামায়াত ইসলামী, যেটাকে আমরা অনেকে ধর্মীয় অনুশাসন ভিত্তিক একটি দল, সেই জায়গায় অন্য ধর্মের জন্য আপনারা একটা প্লেস করে করেছেন অমুসলিম শাখা। সেখানে আপনাদের একজন প্রার্থী যেটা বললো, দেখলাম যে তারা যদি জামায়াত ইসলামের ক্ষমতায় আসে, দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না, তারা নিজেরাই পাহারা দিবে। সেই জায়গায় আপনারা যে অমুসলিম শাখা করেছেন তাদের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছেন? আরেকটি নারীবান্ধব নীতির কথা আপনারা বলছেন, সেই নীতির জায়গায় আসলে আপনারা কতটুকু কথার সাথে কাজের মিল রাখতে পারবেন বলে মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অমুসলিম শাখা বাংলাদেশ জামাত ইসলামীর যে কোনো ধর্মের লোক বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য হওয়ার সুযোগ রয়েছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক চিন্তার সঙ্গে যদি কেউ একমত পোষণ করে, তিনি বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য হতে পারবে। আমাদের মঞ্চে এখন সনাতন ধর্মের ভাইয়েরা আসতেছে, তারা রিয়েলাইজ করেছে যে আসলেই এতদিন যে জুজুবুড়ির ভয় দেখানো হয়েছিল, এতদিন যে জামাত সম্পর্কে প্রোপাগান্ডা হিন্দু সমাজে সনাতন ধর্মের ভাইদের কাছে ছড়ানো হয়েছিল, তারা নিজেরাই এখন বলতেছে যে গত 53 বছরে স্বাধীনতার পর কোনো অবস্থায় কোনো অন্যায় হয়নি এবং কোনো জুলুমের শিকার তারা জামাতের পক্ষ থেকে হয়নি। এজন্য তারা এসে বলতেছে যে এই 53 বছর তো জামাত ক্ষমতায় ছিল না, যদি কেউ ক্ষতি করে থাকে বা যদি কেউ তাদের উপর অন্যায় করে থাকে, সেটি জামাত ইসলামী করেনি, অন্যান্য দল হয়তো তাদের করেছিল। এই জন্য তারা এখন জামাতের দিকে ঝুঁকে এসেছে এবং নৈতিকতা সম্পন্ন একটি দল হওয়ার কারণে আপনার
হিন্দু সমাজের যে সমস্ত ভাইরা রয়েছে তারা এখন অনেকটা স্বস্তি ফিল করতেছে, আমাদের প্রোগ্রামগুলোতে আসতেছে। আমরা জানাতে চাই যে আগামী দিনে বাংলাদেশ একটি এমন বাংলাদেশ হবে, জামাত ইসলামের আমির জামাত ঘোষণা দিয়েছে এটি মানবিক বাংলাদেশ, ধর্মের ভিত্তিতে নাগরিক কোনো অধিকার থাকবে না। এ দেশে যারা নাগরিক তারা নাগরিক অধিকার সবাই সমান ভোগ করবে, সেই রকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই জামাত ইসলামী। নিশ্চয়ই আপনার জন্য শুভকামনা ফিরোজ আক্তার লাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মধ্যমতি বেঙ্গলুরু টু পার্লামেন্টে এসে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত আছেন, লালমনিরহাট জেলার সংগঠক রাসেল আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম সেখানে যে জামায়াতের সেক্রেটারি ছিলেন তিনি ফিরোজ আহমেদ হায়দার লাবলু যেমনটি বলছিলেন, তাদের প্রত্যাশার কথা, তারা যেমনটি বলছিলেন জামায়াত একটি ধর্মভিত্তিক দল হলো, সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসে অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকেও তারা সেখান থেকে তারা সংযুক্ত করছেন আগামী নির্বাচনে যারা যাতে ভোট দিতে পারেন, নির্বাচনে অংশ নিতে পারেন। এই মুহূর্তে এনসিপি উত্তর অঞ্চলের সংগঠক রাসেল আহমেদ তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাসেল আহমেদ, আপনাকে স্বাগত মধ্যমতি বেঙ্গলুরু টু পার্লামেন্টে। ডিবিসি পরিবারকেও ধন্যবাদ। শুনতে পাচ্ছি। রাসেল আহমেদ, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে সামনের নির্বাচন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব সৃষ্টি থেকে আপনাদের একটি দল তৈরি হয়েছে তরুণদেরকে নিয়ে। আপনাদের প্রতিপক্ষ যারা আছে নির্বাচনের মাঠে তাদের অভিজ্ঞতা অনেক, তাদের বয়স হোক, রাজনৈতিক অভিজ্ঞতা হোক, বিশাল অভিজ্ঞতা। সে জায়গায় তরুণ একটি দল রাজনৈতিক মাঠে শুধুই কি প্রভাব বিস্তার করবে নাকি জয়ের ব্যাপারেও কিছুটা আশাবাদী? আপনার মন্তব্য কি? আমরা জয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং সেভাবেই কাজ করে যাচ্ছি। তাদের অভিজ্ঞতা রয়েছে এবং আমার তরুণ, সেই দিক থেকে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, বাট আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করার জন্য পরিকল্পনা গ্রহণ করছি। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের সাথে থাকবে এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করে লালমনিরহাট জেলাতে কাজ করছি। লালমনিরহাট জেলার 3টি আসন রয়েছে। এখানে আমাদের লালমনিরহাট জেলার যারা আমাদের সহযোদ্ধা রয়েছে তারা কাজ করছে। আমরা সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী করা, পাশাপাশি ভোটের মাঠে যেন আমরা প্রভাব বিস্তার করতে পারি, সব মিলিয়ে আমাদের প্রস্তুতি চলছে। নিশ্চয়ই, কিন্তু আপনি যেখানে সংগঠক সেখানকার মুখ্য সংগঠক আমাদের এখানে এসেছিল, তিনি বলেছিলেন যে আমাদের একটি শোতে তারা জোট গঠন করতে পারে রাজনৈতিক স্বার্থে। সেক্ষেত্রে জোট যদি হয় আপনাদের মাঠে সেক্ষেত্রে চ্যালেঞ্জ কতটা শিথিল হতে পারে বলে মনে করছেন? চ্যালেঞ্জ শিথিল হবে কিনা এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ আপনি বিএনপি কিংবা জামাত, আমরা যদি বিএনপির কথা বলি, তাদের মাঠে দেখা গিয়েছে 4-5টা করে গ্রুপিং রয়েছে। তো গ্রুপিং এর কারণে দেখা যাবে যদি কোথাও জোটও গঠন করা হয়, সেক্ষেত্রে তাদের যে আলাদা গ্রুপগুলো রয়েছে সেগুলো হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচন করবে এমন শঙ্কা রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করব। অবশ্যই চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের মানুষের সামনে একটি সুন্দর নির্বাচন এবং বিগত 53 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হিসাবে উপহার দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা বলতে চাচ্ছেন বিএনপির মধ্যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ আছে, তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে সেই সুযোগটা আপনারা নিতে চাচ্ছেন, কিন্তু আমি যদি বলি সেই সুযোগ না নিয়ে আপনারা নিজেদেরকে কতটা সাংগঠনিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছেন? আমরা আমাদের যে ইউনিটগুলো রয়েছে, লালমনিরহাট জেলায় 5টি উপজেলা রয়েছে এবং এইখানে প্রত্যেকটা উপজেলায় আমাদের যে ইউনিয়ন ইউনিটগুলো রয়েছে সেগুলো স্বতন্ত্রভাবে আলাদা আলাদা করে আমাদের ইউনিয়নগুলোকে, ওয়ার্ডগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি ভোটের মাঠে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা প্রভাব বিস্তার করতে পারবো। পাশাপাশি আমরা জনগণের অনেক সাড়া পাচ্ছি এবং সেই জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে এই মুহূর্তে আমাদের সংগঠনকে প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কাজ করছে। আশা করি ভোটের মাঠে এগুলো ভিজুয়ালাইজেশন হবে এবং বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করতে পারবে যে জাতীয় নাগরিক পার্টি দেশের জন্য, দেশের বৃহৎ স্বার্থে এই সংগঠনকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে একটি গ্রহণযোগ্য সংগঠন হিসাবে প্রমাণ করতে পারবে। এটা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ আবারও বুঝতে পারবে ইনশাআল্লাহ। সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে, 1 মিনিটে সংক্ষেপ উত্তরটা নেব। বড় বড় দলের বড় বড় প্রতিশ্রুতি থাকে, প্রত্যাশার চাপও বেশি থাকে। আপনাদের আসলে নির্বাচনী প্রতিশ্রুতি কি আপনার জনগণের? আমরা জাতীয় নাগরিক পার্টি লালমনিরহাটের মানুষকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি
সবার আগে যে কথা বলছি, একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে রাষ্ট্রের পলিসি মেক করা। তো লালমনিরহাট জেলাকে আমরা একটি শিল্প নগরী হিসাবে গড়ে তুলতে চাই, সেটা হচ্ছে তিস্তার অববাহিকায় গড়ে তোলা একটা শিল্প নগরী। এজন্য আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছি। পাশাপাশি কৃষকদেরকে আমরা সার সিন্ডিকেট, বীজ সিন্ডিকেট থেকে মুক্তি দেওয়ার জন্য কৃষি সম্প্রসারণকে আমরা গুরুত্ব কৃষি দিচ্ছি। প্রধান এলাকা হিসেবে যারা কৃষক আছে তাদেরকে আপনারা বীজ সিন্ডিকেট, বিভিন্ন রকম সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য আপনারা নির্বাচিত হলে সেই কাজটি করবেন। আসলে আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন অতিথি। দর্শক, লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, কেমন হতে পারে তাদের নির্বাচনী ভাবনা, সেই বিষয়ে আমরা এখন জেনে নেব তরুণদের ভোটার আড্ডায়। যেমনটি বলছিলাম দর্শক, তরুণ ভোটার যারা কিন্তু গেম চেঞ্জারও হতে পারে, আমরা যেটা শুরুতে বলেছিলাম, এই পর্যায়ে তাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে তাদের প্রত্যাশার কথা শুনে নেব। নতুন ভোট দিব, সেজন্য অনেক আগ্রহী। আর অবশ্যই ভালো কোনো প্রার্থী চাই যে জনগণের অনেক সাহায্য করবে, জনগণের উপকার করবে। ঘুষ দুর্নীতি মুক্ত দেশ যদি গড়তে চাই তাহলে অবশ্যই যারা নতুন যারা আসবে ক্ষমতায় তাদেরকে অবশ্যই এই বিষয়ে কাজ করতে হবে। যারা যোগ্য প্রার্থী, যাদের ভোট দেওয়া উচিত, যারা জনগণের জন্য কাজ করতে ইচ্ছুক বা যাদের ভালো আছে, আমরা চাই যে সেরকমই কোনো ব্যক্তি আসুক, যোগ্য ব্যক্তি, যাদের কাছ থেকে আমরা কিছু পাবো বা যাদের কাছ থেকে আমরা কিছু আশা করব। সুদখোর, এই ধরনের কোনো চাঁদাবাজি জন্য আমাদের এই কালীগঞ্জ আজিদমারিতে এইরকম কোনো প্রার্থী না হয়। আমাদের এই আসনের জন্য একজন নির্ভীক, সৎ, নিষ্ঠার মানুষ আমরা চাই। বেসিক্যালি আমরা চাচ্ছি যে আমরা ভোট দিব, দেন তারপরে ভোট হোক। আমরা চাচ্ছি না আমাদের গান পয়েন্টে রেখে তারপর তারা ভোটটা নিক। যারা আমাদের বেকারদের কাজের সুযোগ করে দিবে, তারপর আবার চাকরির জন্য অনেক টাকা দেওয়া লাগে সেটা মুক্ত চাই, তারপর কাজের কর্মসংস্থান করে দিবে আমাদের, এরকম প্রার্থী চাই আমরা। যে বেকারদের নিয়ে কাজ করবে তাদের সেই রকম প্রার্থী আমরা চাই। আমি এমন একজন প্রার্থী চাই যে আমাদের এলাকার উন্নয়ন করবে, এলাকার মানুষের নিয়ে চিন্তা করবে, সৎ এবং তরুণ নেতৃত্ব চাই আমি। বিগত 2বার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভোট দিতে পারিনি, কারণ বাংলাদেশে এরকম কোনো ভোট হয়নি। আমরা যে ভোট দিব এরকম কোনো পরিবেশ ছিল না। আমরা চাই যে আমাদের এলাকায় উন্নয়ন হবে, প্লাস কোনো বৈষম্য থাকবে না। প্রশাসনের উচিত হবে আগে ভোট কেন্দ্র এবং ভোটের দায়িত্বে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের সবার নিরাপত্তার দিকটা নিশ্চিত করা। যদি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হয় তাহলে শুধু হাতীবান্ধা পাটগ্রামেই নয়, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপক বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ। লালমনিরহাট জেলা 2 যে আসনটি, সেটি একটা মানুষের মনের মধ্যে একটা গণজোয়ার তৈরি হয়েছে জাতীয়তাবাদী দলের পক্ষে। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। হ্যাঁ, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা লালমনিরহাট সংসদীয় আসন যেটা 1, 2, 3 বিগত দিনে পরিসংখ্যানগুলো শুরুতে দেখেছিলাম, যেখানে দেখেছি আসলে জাতীয় পার্টির একটা প্রভাব সেখানে ছিল, আওয়ামী লীগের একটা প্রভাব সেখানে ছিল, জামায়াতকে আমরা 2বার দেখেছি, বিএনপিও বেশ কয়েকবার সেখান থেকে জিতে এসেছে। কিন্তু এবার ভোটের মাঠের প্রেক্ষাপট ভিন্ন, দুইটি দল আসলে নির্বাচনে নেই। সেই জায়গায় আপনাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এনসিপিও আছে, তরুণদের একটি দল। সবকিছু মিলিয়ে আপনাদের ভোটের নির্বাচনী মাঠে চ্যালেঞ্জ কতটুকু বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে দীর্ঘ সময়কালীন বাংলাদেশে তো কোনো নির্বাচন হয়নি, 3টে নির্বাচন, যেগুলো পরিসংখ্যান আপনারা দেন যে এখানে আওয়ামী লীগের প্রভাব ছিল, জাতীয় পার্টির প্রভাব ছিল, এগুলো তো বিনা ভোটে ওরা নির্বাচিত হয়েছিল। আপনি 14 সাল, 18 সাল, 24 সাল, এই পরিসংখ্যানগুলো যখন দেন তখন মনে হয় যে ওদের অবস্থানটা শক্ত। নির্বাচন যদি সঠিক হতো তাহলে তো এই পরিসংখ্যানটা আসলে এইভাবে উঠে আসতো না। এটাই হলো একটা বিষয়। আর আমরা মনে করি যে বিগত ফ্যাসিবাদী আন্দোলনে আমরা লালমনিরহাটে যে আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে যে আন্দোলনের ভূমিকা আমরা রেখেছি, সেই ভূমিকার কারণেই আমার মনে হয় যে বিএনপির উপরে লোকে আস্থা রাখবে এবার, এবং আশা রাখি যে সামনে নির্বাচন নিশ্চয়ই এই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্যই তো এত সংগ্রাম আমাদের। আমরা মনে করি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে জনগণ তার ভোট দিবে, এবং ভোট দিলে ইনশাল্লাহ আমরা 3টি আসনেই বিএনপি বিজয় লাভ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।
নিশ্চয়ই আরেকটি বিষয় আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে আপনাদের দলে বিভিন্ন রকম গ্রুপ উপগ্রুপের কথা বলা হচ্ছে। একটু আগে এনসিপির এক সংগঠক যিনি যুক্ত হয়েছে তিনিও বলেছিল তারা যদি স্বতন্ত্র নির্বাচন করে সেখান থেকে সেই সুযোগটা হয়তো বা তারাও নিতে পারে। আপনারা সেই জায়গায় আসলে কতটা তৎপর সবাইকে এক হয়ে নির্বাচনমুখী করার জন্য নিজেদের, বা দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করার জন্য? না, আমাদের তো এখন পর্যন্ত প্রাথমিক মনোনয়ন দেয় দুটি আসনে, লালমনিরহাট 1 এবং আমার আসনটিতে, দুইটাতে আমরা এখনো দিতে পারি নাই। তো এত বড় একটি রাজনৈতিক দলে নেতা কর্মীদের তো আকাঙ্ক্ষা থাকেই নির্বাচন করার জন্য, বিশাল দল, সুতরাং এখানে কোনো গ্রুপিং নাই, এখানে হয়তো তাদের প্রতিযোগিতা থাকতেই পারে। আমাদের এখানে যে দুইটি মনোনয়ন দেয়া হয়েছে এখানে কোনো গ্রুপিং নেই, আর বাকি যে 2 নম্বর আসন এটা আমরা শীঘ্রই হয়তো মনোনয়ন ঘোষণা করব। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই সবাই কাজ করবে, আর এত বিশাল দলের ভিতরে প্রতিযোগিতাটা থাকাই স্বাভাবিক। নিশ্চয়ই আরেকটি বিষয়, আসলে আমরা নির্বাচন এলে জনপ্রতিনিধিত্বে যারা নির্বাচন করতে চান তাদের মুখে আমরা অনেক কথাই শুনি, কিন্তু নির্বাচন এলে তার প্রত্যাশার সাথে জনগণের প্রাপ্তির একটা ফারাক থেকে যায়। ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, আপনাদেরও বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি আছে, কথার কাজের সাথে কতটুকু মিল থাকবে বলে আপনি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন? না, আমি আমার কথা বলতে পারি। আমি যেহেতু 2001 সালে নির্বাচিত হয়েছিলাম এই এলাকা, আমি কতটুকু কাজ করেছি, কি করতে পেরেছি, এটি জনগণই বিচার বিশ্লেষণ করে, তাদের মুখ থেকে শুনলেই ভালো হবে। মনে করি আমরা আমাদের এলাকাটা একটা পশ্চাৎপদ এলাকা, সীমান্তবর্তী জেলা, এখানে অনেক বৈষম্য হয়েছে অতীতে। বিগত ফ্যাসিস্ট সরকারের সব ক্যাবিনেটে একজন করে মন্ত্রী ছিল, এখানে প্রত্যেকটা ক্যাবিনেটেই একজন করে মন্ত্রী দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোনো কাজ করেনি আমাদের এলাকা। আপনারা সবাই জানেন যে তিস্তার অববাহিকা আমাদের লালমনিরহাট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, 5টি উপজেলায় এখানে আক্রান্ত হয়েছে, অথচ সেই তিস্তা ঘিরে কোনো পরিকল্পনা তারা নিতে পারেনি। আমরা জানেন যে জাগোবাহে তিস্তা আন্দোলন করে যাচ্ছি, তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে। এইটি আমরা আশা করি যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে তিস্তার অববাহিকা শুধু লালমনিরহাট জেলা না, রংপুরের বৃহত্তর 5টি জেলা 2 কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে। এই যে যারা তিস্তা নদীর করাল গ্রাসে যারা ভূমিহীন হয়েছে, বাড়িহীন হয়েছে, যারা এখান থেকে চলে গেছে বিভিন্ন জায়গায়, যারা একসময় বড় গৃহস্থ ছিল, যাদের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছিল, তারা আজকে নিঃস্ব ফকির হয়েছে। তাদের জন্য কেউ কোনো আন্দোলন করেনি, কর্মসূচি নেয়নি, একমাত্র আমরা নিয়েছি এটা, এবং আমরা অন্যদেরকেও আহ্বান জানিয়েছি, তারাও ছোট ছোট আকারে হয়তো এখানে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এটা একটা জনদাবিতে পরিণত হয়েছে। আমরা আশা করি যে এই একটা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেলে রংপুরের সিনারি পরিবর্তন হয়ে যাবে। রংপুরের লোক সবচেয়ে বেশি খাদ্য এবং অন্যান্য শস্য উৎপাদন করে, শস্য ভান্ডার রংপুর, অথচ রংপুরের লোক খেতে পারে না। আমাদের এই লালমনিরহাট জেলায় ভুট্টা বাংলাদেশের 1/3 উৎপাদন হয়, অর্থাৎ ভুট্টা কেন্দ্রিক কোনো শিল্প কারখানা এখানে নির্মাণ করা হয়নি। আমাদের পরিকল্পনা আছে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করা এবং কৃষিভিত্তিক শিল্প কারখানা নির্মাণ করা, যাতে করে মানুষ নিজের বাড়িতে ভাত খেয়ে এই শিল্প কারখানাগুলোতে কাজ করতে পারে। আমাদের আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের একটি ল্যান্ডপোর্ট আছে, বুড়িমাটি ল্যান্ডপোর্ট, সেই ল্যান্ডপোর্ট থেকে একটা রাস্তা আছে, এটি যে এত বিধ্বস্ত অবস্থা, 17 বছর এই সীমান্তবর্তী যে অবকাঠামোগুলো আছে কৃষি নির্ভর গড়ে তোলার জন্য আপনারা যথেষ্ট কাজ করার চিন্তা ভাবনা করছেন, যে জায়গায় বৈষম্যগুলো হচ্ছে সেগুলো হয়তো আপনারা রাখতে চাচ্ছেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ, নির্বাচনী ভাবনা আমাদের মাধ্যমে তুলে ধরার জন্য। দর্শক, স্বাগত আবারও মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। দর্শক, ভোটের আড্ডা নিয়ে এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ শিপন, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। শিপন, কেমন দেখছেন সেখানে সাধারণ মানুষের ভোটের আড্ডায় নির্বাচনী ভাবনা? হিমাদ্রি, আপনি জানেন যে লালমনিরহাটে কিন্তু 5টি উপজেলা দিয়ে গঠিত 3টি আসন, এই 3টি আসনের মধ্যে কিন্তু ইতিমধ্যে 2টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছে এবং জামাতের প্রার্থী কিন্তু এই 2 আসনে 1 এবং 2-এ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে তারা মাঠে কাজ শুরু করেছেন, আর ভোটাররা কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজারে বিভিন্ন জায়গায় এই ভোটারের যে প্রার্থীদের যে বিভিন্ন সমীকরণ সেটি কিন্তু শুরু করে দিয়েছে এবং বলছে যে তাদের যে নির্বাচিত হলে কি কি কাজ করবেন। আমার পাশে যিনি আছেন একজন তরুণ ভোটার, আসলে আপনার কাছে চাওয়া যে এই যে যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার কি চাওয়া আছে? আচ্ছা, আমাদের প্রত্যাশাটা
অনেক বেশি। আসলে উত্তরাঞ্চলের মানুষ সবসময় আপনারা জানেন যে একেবারেই বঙ্গপীড়িত এলাকা, সেই জায়গা থেকে আমাদের চাওয়া থাকবে, যেহেতু আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনারা জানেন যে 5 উপজেলার মানুষ দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। তো আমরা প্রথম অবস্থাতেই চাই যে আমাদের অবিলম্বে যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, পাশাপাশি বুড়িমারি পর্যন্ত যে 4 লেন সড়ক এবং ইকো পার্ক, পর্যটন কেন্দ্র এবং মিনি স্টেডিয়ামের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়। শুনছিলেন আসলে ইনি নতুন ভোটার একজন, তিনি বলছিলেন আসলে আপনি তো একজন প্রবীণ মানুষ আপনি হিসেবে জানেন যে আসলে এই আসনে দীর্ঘদিন থেকে আপনারা বঞ্চিত, আপনাদের ভাগ্যে কোনো জোটেনি কোনো উন্নয়ন, তা আপনারা এখন কি চান আসলে এখনকার প্রার্থীদের কাছে? ধন্যবাদ। আসলে আমরা ভোট তো দিয়েই যাচ্ছি, সরকার পরিবর্তন হচ্ছে, আসতেছে এমপি, আসতেছে মন্ত্রী, কিন্তু আমাদের এখানে যে একটা এয়ারপোর্ট আছে, পুরানা এয়ারপোর্ট, যেটা লালমনিরহাট এয়ারপোর্টে যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে, আজ অবহেলিত হয়ে পড়ে আছে। তিস্তার যে একটা শিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক লুট্টো পার্লামেন্টে আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।